সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। সাহিত্যপ্রেমী বন্ধুদের নানা স্বাদের গল্প ও উপন্যাস শোনাতে আমি হাজির থাকি এই চ্যানেলে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন গল্প শুনতে হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা দিয়ে দিলে সেগুলোর হদিশ পাবে। আমরা শুনছিলাম সুবোধ ঘোষের লেখা উপন্যাস জিয়া ভার্লি, তার আজকের ৬ষ্ঠ পর্ব। তেজপুর থেকে মণিমালার ৩টে চিঠি পেয়েছেন কিরণলেখা। সব চিঠিরই সার কথা, তেজপুরে চলে এসো কিরণদি। মণিমালার শেষ চিঠিটা বেশ একটু উদ্বিগ্ন হয়ে বলছে, বুঝতে পারছি না গগনবাবুর শরীর হঠাৎ খারাপ হয়ে গেল কেন। কুমুদ ডাক্তারের চিকিৎসায় কোনো সুফল হবে বলে মনে হয় না। তাছাড়া নেফার খবরও ভালো নয়। কাজেই তোমাদের সবারই এখন তেজপুরে চলে এলে ভালো হয়। বেশ অসুস্থ হয়েছেন গগন বসু। সবসময় একটা কষ্টকর অবসন্ন ভাব, মাথাটা ভার ভার, শ্বাস টানতেও একটা হাঁসফাঁস ভাব, আর যখন তখন পিপাসা। 10 মিনিট পর পর জিভ শুকিয়ে যায়। ঠান্ডা জল খেতে চান গগন বসু। হঠাৎ অসুস্থতা বটে, কিন্তু বুঝতে তো কোনো অসুবিধে নেই। এই অসুস্থতা শুরু হয়েছে ঠিক সেই দিন থেকে যেদিন পুলিশ আর গোয়েন্দা পুলিশের 3 অফিসার এসে একটা ইনফরমেশনের রহস্য প্রকাশ করে দিয়ে চলে গেলেন। মানুষ কত নীচ হতে পারে, চেঁচিয়ে উঠেছিলেন গগন বসু। আমার মনে হয় কিরণ, তোমাদের ভগবানও স্কাউন্ডার সুশান্তকে ভয় করে। কিরণলেখা বলেছিলেন, চুপ করো, শান্ত হও, জল খাও। শুধু বিকেল পর্যন্ত। তারপর আর সাহেব কুঠির বারান্দায় চেয়ারে বসে থাকতে পারেন না গগন বসু। যতক্ষণ রোদ থাকে ততক্ষণ একটু ভালো লাগে, কিন্তু সন্ধ্যা হতেই যখন অক্টোবরের কুয়াশা নিবিড় হয়ে কদমবাড়িকে ছেয়ে ফেলে তখন আর কিছু ভালো লাগে না। ঘরে ঢুকে বিছানায় শুয়ে পড়েন। শুক্তিও দেখে বেশ আশ্চর্য হয়। সন্ধ্যা হলেও বাগানের কামিনদের ঝুমুরের নাচ গান আর হইহল্লার সাড়া শোনা যায় না। মালি হরদেও হঠাৎ একবার ব্যস্ত হয়ে ফটকের বাইরে কোথায় যেন চলে যায়, আর কি যেন শুনে মুখ শুকনো করে ফিরে আসে। সন্দেহ হয় কুয়াশার ভিতরে যেন নানা রকমের জল্পনা আর কল্পনা চুপি চুপি ফিসফাস করে ঘুরে বেড়ায়। একদিন সত্যিই যত মেজ আর ভুটিয়া মজুর কামিন কাউকে কিছু না বলে পোঁটলা পুঁটলি মাথায় চাপিয়ে আর বাগান ছেড়ে চলেই গেল। তার 2 দিন পরে চলে গেল সব দফাদার, কামদার আর ডান্টি চুনায় কামিন দল। যেদিন সিটি বাজল না, কলঘরের বয়লার নীরব হয়ে রইল, সেদিন ম্যানেজার ব্যানার্জি বেশ উদ্বিগ্ন হয়ে গগন বসুর কাছে এসে দাঁড়ালেন। খুব সন্দেহ হচ্ছে স্যার। কি? বাগানে কেউ আর থাকবে বলে মনে হচ্ছে না। কেন? চীনারা কি কদমবাড়ি ঘাড়ের উপর এসে পড়েছে? ব্যানার্জি কুণ্ঠিতভাবে হাসেন। না স্যার, সে কথা নয়, কিন্তু মজুমদার সাহেবের লোক রোজই এসে বাগানের লোকের কাছে যেসব খবর পৌঁছে দিয়ে চলে যাচ্ছে তাতে তো। চমকে ওঠেন গগন বসু। গগন বসুর শুকনো চোখ দুটো হঠাৎ যেন রক্ত মাখা হয়ে গিয়েছে, লালচে হয়ে কাঁপতে থাকে, গলার স্বরও কাঁপে। বলুন, থামলেন কেন? মনে হচ্ছে খুব শিগগির কদমবাড়ির উপর চীনা হামলা এসে পড়বে। যারা থাকবে তারা বিপদে পড়বে। আপনিও কি মজুমদারের লোকের কথা বিশ্বাস করেন? লোকের কথা নয় স্যার, মজুমদার সাহেব নিজে বলেছেন। গগন বসুর চোখে একটা কঠোর ভ্রুকুটি থরথর করে। কোথায় মজুমদার? তিনি কদমবাড়ি রোডের 19 মাইল পোস্টে প্রায়ই আসেন। আমাদের কেরানিবাবুকে ডাকিয়ে নিয়ে গিয়ে তিনি অনেক কথা বলেছেন। তার মতো মানুষের কথা তুচ্ছ করা কি উচিত হবে? ঘটনা খুবই জটিল, ভবিষ্যৎ অনিশ্চিত, নয় কি স্যার? কিন্তু কি এমন একটা ওলটপালট কাণ্ড হয়েছে যে এখনই এত বিচলিত হতে হবে? খবর তো শুধু এই যে থাগলাতে গোলাগুলি চলেছে। সেটা তো জানি, কিন্তু বুঝতে পারছি না স্যার, তিলগাঁও রাজভাটি আর সরুবাড়ি বাগানের সব সাহেব কেন প্লেন চার্টার করে সপরিবারে সরে পড়েছেন?
তাই নাকি? আজ্ঞে হ্যাঁ স্যার, আজ সকালে জিতনগড় টি এস্টেটের ম্যাকফারসন আমাদের এই কদমবাড়ি রোড দিয়েই গাড়ি ছুটিয়ে চলে গেলেন। কিন্তু ম্যাকফারসনের বাগান কি খালি হয়ে গিয়েছে? না। তাহলে বলুন, শুধু কদমবাড়ি বাগান খালি হতে শুরু হয়েছে? হ্যাঁ। আপনি কি আমার কাছে কোনো পরামর্শ চাইছেন? হ্যাঁ স্যার। আমার কিছুই বলার নেই, আপনি আসুন এখন। ম্যানেজার ব্যানার্জির চোখ মুখের চেহারা দেখলে মনে হয় ভদ্রলোকের সব যুক্তিবুদ্ধি যেন জটিল একটা বিপদে পড়ে করুণ হয়ে গিয়েছে। গগন বসুর কথা শুনে তার চোখ মুখ আরও করুণ হয়ে যায়। কিন্তু আপনারও তো এখন। না, আমি কোথাও যাব না। চলে গেলেন ব্যানার্জি। কিন্তু এই চলে যাওয়া যেন ফিরে এসে গগন বসুকে শেষ কথাটা বলে দেওয়ার জন্যই তৈরি হওয়া। 3 দিনের মধ্যে বাগানের সব লোকজনের মাইনে করির পেমেন্ট চুকিয়ে দিয়ে ব্যানার্জি আবার যেদিন গগন বসুর সঙ্গে দেখা করতে এলেন, সেদিন কদমবাড়ির সন্ধ্যার কুয়াশা নিরেট হয়ে গেল। অদ্ভুত স্তব্ধতা। তার মধ্যেই ম্যানেজার ব্যানার্জি আর কুমুদ ডাক্তারের পায়ের জুতোর সামান্য শব্দও যেন অমানসিক আগন্তুকের ভয়ানক পায়ের শব্দের মতো বাজতে থাকে। গগন বসুর ঘরে ঢুকে বিছানার কাছে দাঁড়ালেন ম্যানেজার ব্যানার্জি আর কুমুদ ডাক্তার। গগন বসু বলেন, আপনারা বোধহয় এখন রওনা হবেন? আগে হ্যাঁ, আপনি অনুমতি দিন স্যার। কুমুদ ডাক্তার বলেন, মিথ্যে কথা বলবো না, সত্যিই থাকতে খুব আতঙ্ক বোধ করছি। আপনি খুশি হয়ে আমাকে যেতে আজ্ঞা করুন স্যার। গগন বসু হাসেন। খুশি হয়েই বলছি, আপনারা চলে যান। যেদিন ফিরে আসতে ইচ্ছে হবে সেদিন চলে আসবেন, ইচ্ছে না হয় আসবেন না। এই ক্যাশ সব পেমেন্টের পর যা ছিল সেটা এখন তো আপনারই কাছে রাখতে হয় স্যার। রাখুন। ম্যানেজার ব্যানার্জি আর কুমুদ ডাক্তারের চোখ ছলছল করে। আপনি এখন? আমি যাব না। চলে গেলেন ব্যানার্জি আর কুমুদ ডাক্তার। ঘরের বাইরে এসে বারান্দায় দাঁড়িয়ে ডাক দেন কিরণলেখা, হরদেও শুনে যাও। কোনো সাড়া শোনা যায় না, কেউ জবাব দেয় না। কিরণলেখা ডাকেন, কপিলরাম তুমি কোথায়? কেউ জবাব দেয় না, কোনো সাড়া শোনা যায় না। গ্যারেজের পিছনের ঘরে শুধু একটা আলো আর দুটো ছায়া নড়ছে দেখা যায়। লণ্ঠন হাতে নিয়ে সাহেব কুঠির বারান্দার কাছে এগিয়ে এলো উপেন মিস্ত্রি আর তার বউ। কাকে ডাকছেন মা? কেউ আর নেই। কিরণলেখার গলার স্বর শিউরে ওঠে, কেউ আর নেই? শুধু তোমরা দুজন আছো? হ্যাঁ মা, এই 8 মাস ভারী মানুষটাকে নিয়ে হঠাৎ এখন যাব কোথায়? যাবই বা কেমন করে? মাথার কাপড় টেনে নিয়ে উসখুস করে উপেন মিস্ত্রির বউ। আচ্ছা এসো, দরকার হলে ডাক দেবেন মা। বিছানার উপর উঠে বসেন গগন বসু। আমি বলি, কাল সকালে উপেন তোমাদের দুজনকে তেজপুরে পৌঁছে দিয়ে চলে আসুক। আমি যাব না, শুক্তি যাক। শুক্তি বলে, আমি যাব না। রাতের কদমবাড়ি যেন প্রেত কুয়াশার আঁচল দিয়ে ঢাকা একটা সমাধি। তার মধ্যে সাহেব কুঠির ঘর আর বারান্দার আলোগুলো শুধু জীবন্ত প্রাণের চক্ষু। শুক্তির ঘরের টেবিলের উপর শুধু ছোট্ট রেডিও সেট কথা বলে। কি অদ্ভুত গুমড়ে ওঠে রেডিওর খবরের এক একটা কথা। চীনা দুশ্মনের হেভি মর্টার ফায়ার তুচ্ছ করে ঢোলা এখন মরিয়া হয়ে লড়ছে। খিঞ্জিমারের 3টি কোম্পানি পোস্ট দিন রাত সমানে মেশিনগান চালিয়ে দুশ্মনের অ্যাডভান্স ঠেকিয়ে রেখেছে। ফায়ারিং লাইনের ব্যাংকার থেকে বের হয়ে একাই জয় হিন্দ হাঁক দিয়ে আর গ্রেনেড হাতে নিয়ে চার্জ করেছে। দুশ্মনের মেশিনগানের গর্জন স্তব্ধ করে দিয়েছে আর মরে গিয়েছে এক জমাদার। 2 চোখ অপলক করে আর একেবারে নিথর নীরব হয়ে রেডিওর কথা শুনছে শুক্তি। দেখতে পেয়ে কিরণলেখা একটু আশ্চর্য না হয়ে পারেন না। ওসব খবরের মধ্যে এরকম মন প্রাণ দিয়ে শুনবার কি আছে? খবর তো নয়,
এক একটা সর্বনাশের হুঙ্কার। বিছানা থেকে নেমে ঘরের ভিতরে পায়চারি করেন গগন বসু। বোধহয় রেডিওর সব খবর শুনতে পেয়েছেন, তাই হঠাৎ এই অস্থিরতা। আমি আবার বলছি, তোমরা দুজনে তেজপুরে চলে যাও। তুমিও চলো। না, এদিকে ওদিকে কোনো চা বাগানের লোকজন সরে পড়েনি। সবার আগে আমার কদমবাড়ির বাগান খালি হয়ে গেল। এটা শুধু আমাকে জব্দ করবার জন্যে এক শয়তানের কারসাজি ছাড়া আর কি হতে পারে? কিরণলেখা ভয় পান। তাহলে তো তোমারই সবার আগে চলে যাওয়া ভালো ছিল। না, হাতে হাতে একটা নিষ্পত্তি করে দিয়ে তারপর যাব। ঝিক করে জ্বলে উঠেছে গগন বসুর চোখ। প্ল্যান্টার সাহেব গগন বসু তো কবেই তাঁর সেই ভয়ানক শিকারের শখ ছেড়ে দিয়েছেন। মাচানে বসে নরখাদক বাঘের মাথা তাক করে বন্দুক তুলতে গিয়ে তার চোখ দুটো যে ঠিক এই রকমই ঝিক করে জ্বলে উঠত। কিন্তু মনের জেদ দিয়ে কি শরীরের অসুখটাকে সবসময় জব্দ করা যায়? যায় না। গগন বসুও পারেন না। ঘরের আলো নিভিয়ে দিয়ে আর জানালা খুলে সাহেব কুটির ফটকের দিকে তাকিয়ে তাকিয়ে একটা রাত পার করে দিয়েই বুঝলেন গগন বসু জ্বর হয়েছে। রাত জাগা ক্লেশ আর জ্বরের ঘোর বিছানার উপর শুয়ে ছেঁড়া ছেঁড়া তন্দ্রার মধ্যে শুনতে থাকেন। শুক্তির ঘরে রেডিওটা খবর বলছে, খিঞ্জেমান নেই, ঢোলাও নেই, এগিয়ে এসেছে চীনারা। শুক্তিরও যেন আর কোনো কাজ নেই, শুধু গল্পের বই পড়া, বারবার খোঁপা বাঁধা আর যখন তখন রেডিওর সামনে এসে বসে থাকা। একটা একটা করে পার হয়ে যায় নীরব নির্জন কদমবাড়ির রোদ ভরা দিন আর কুয়াশা ভরা রাত। সেদিন সকালবেলাতেই রেডিওর খবরটা যেন চেঁচিয়ে উঠল, বুমলা। এগিয়ে যে রেডিওর কাছে চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকে শুক্তি। বুমলাতে যুদ্ধ চলছে, ফিয়ার্স ফাইটিং। চীনাদের পুরো একটা ডিভিশন বুমলার উপর ঝাঁপিয়ে পড়েছে। সন্ধেবেলা রেডিও বলে, বুমলার পতন। শুক্তির মাথাটা হঠাৎ অলস হয়ে টেবিলের উপর ঝুঁকে পড়ে। ঠক করে ঠোকা খায় কপালটা। এক হাতের দুটো আঙুল দিয়ে কপালটাকে শক্ত করে টিপে ধরে শুক্তি। এই তো সেই বুমলা, যেখানে বরফ ঢাকা পাহাড়ের পাথুরে বুকের উপর দিয়ে দৌড়ে ছুটে পালিয়ে যায় কস্তুরী হরিণ। তাকে আর ধরতে পারা যায় না। কপালে ছোট্ট একটা কালশিরার কালো দাগ, তার মধ্যে ছোট্ট একটা ব্যথাও চিনচিন করে। আলোয়ান গায়ে জড়িয়ে আর বই হাতে নিয়ে বাইরের বারান্দায় আলোর কাছে একটা চেয়ারে বসে শুধু কদমবাড়ির রাতের নিরেট কুয়াশার চেহারা দেখতে থাকে শুক্তি। গগন বসুর জ্বরের শরীরটা সন্ধ্যা থেকেই গভীর ঘুমে অসাড় হয়ে বিছানায় পড়ে আছে। গভীর ঘুম হলেই তো ভালো, বাবার জ্বর তাড়াতাড়ি সেরে যাবে। একবার উঠে গিয়ে আর ঘরের ভিতরে ঢুকে দেখে আসে শুক্তি। মাও ঘুমিয়ে পড়েছেন। মার চোখের উপর খবরের কাগজটা পড়ে আছে। উপেন মিস্ত্রি ঘরে এখন আর আলো জ্বলছে না। কদমবাড়ির সব শব্দ মরে গিয়েছে। শুধু এই বারান্দার আলোর কাছে পোকাগুলির ছটফটানির শব্দ শোনা যায়। কিন্তু ফটকের কাছে মুখ লুকানো জানোয়ারের মতো দাঁড়িয়ে আছে। কি ওটা? গাড়ি? এত শব্দহীন হয়ে কখন এলো গাড়ি? কার গাড়ি? শুক্তির চোখের কালো তারা দুটো জ্বলে জ্বলে আর ফুলে ফুলে দেখতে থাকে। এগিয়ে আসছে সুশান্ত মজুমদার। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় শুক্তি। ততক্ষণে সুশান্ত মজুমদারও বারান্দার সিঁড়ির ধাপের কাছে এসে গিয়েছে। শুক্তি বলে, স্টপ, আর এক পা এগুবেন না। তোমার সেই বয়ফ্রেন্ড, কি যেন নাম? হ্যাঁ, সেই সুজিত রায় কোথায়? আছে। সুশান্তর হাতে একটা ফ্লাস্ক টলমল হয়ে দুলছে। এক ধাপের উপরে উঠে এসেই চোখ কুঁচকে হেসে ওঠে সুশান্ত। কোথায় আছে? বুমলাতে? তবে তো গেছে। না, আছে। সুশান্ত দাঁত চিবিয়ে হাসে। তবুও আছে? কোথায়? হৃদয়ে নাকি? দেখবেন আছে কি না? আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। ছুটে গিয়ে ঘরের ভিতরে ঢুকে রাইফেলটাকে আঁকড়ে ধরে শুক্তি। টেবিলের দেরাজ থেকে দুটো বুলেট নিয়ে লোড করে আবার ছুটে এসে বারান্দায় দাঁড়ায়। কিন্তু সুশান্ত মজুমদারও ততক্ষণে সরে গিয়েছে।
গাড়িটাকেও কে যেন স্টার্ট করে ফেলেছে। কিন্তু শক্তির রাইফেলের বুলেট সেই মুহূর্তে চোরা গাড়ির হুডের উপরে গিয়ে আছড়ে পড়ে। তখনই আবার একটা আওয়াজ, যেন কদমবাড়ির রাতের নিরেট কুয়াশার বুকটার সব আক্রোশ ফেটে পড়েছে। একটা বুলেটের চোট খেয়ে চুরমার হয়ে ঝরে পড়ে যায় চোরা গাড়ির কাঁচ। আর একটা বুলেটের আঘাত খেয়ে চোরা গাড়ির বুকের ভিতরে যেন একটা কালো কুণ্ডলি মুখ থুবড়ে পড়ে গেল। ঝুপঝাপ করে জখম ভালুকের মতো দৌড়ে চলে গেল গাড়িটা। উপেন মিস্ত্রির ঘুম ভাঙা আর ভয় পাওয়া ঘরে আলো জ্বলে ওঠে। কিরণলেখা এসে শক্তির হাত চেপে ধরে কাঁপতে থাকেন। গগন বসু এসে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন। শক্তি বলে, সুশান্ত মজুমদার। ভালো হলো, আরও ভালো হয় যদি শুনতে পাই যে ওটা মর্গে গিয়েছে। আমি তো 302-এর আসামি হওয়ার জন্য তৈরি হয়েই আছি। কিরণলেখা বলেন, আর কি আমাদের এখানে থাকা উচিত? গগন বসু বলেন, না, এবার আমারও যেতে আপত্তি নেই। তেজপুর শহর যেন দম বন্ধ করে রাত 8:30টার আকাশবাণীর খবর শুনছে। ঘরে ঘরে রেডিওর সামনে বসে আছে উৎকণ্ঠ আর উৎকর্ণ বাপ মা ছেলে মেয়ের জটলা। নাতিকে কোলে নিয়ে ঠাকুরমাও শুনছেন। মুখ শুকনো, চোখ করুণ, এক একটা স্তব্ধতা। কিন্তু সে স্তব্ধতার ভিতরের প্রাণটা ছটফট করছে। বাজারে যেখানে যেখানে যে দোকানে রেডিও বাজে সেখানে সেখানে সে দোকানের সামনে মানুষের বিপুল ভিড়। সাইকেল থামিয়ে ব্যস্ত মানুষ হঠাৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে আর শুনছে। থমকে আছে রিক্সা, শুনছে রিক্সাওয়ালা আর রিক্সার আরোহী। চুপ করে দাঁড়িয়ে শুনছে পথের মুটে মজুর আর ফেরিওয়ালা। আকাশবাণীর খবর হঠাৎ বলতে শুরু করে, দুঃখের বিষয়। সব ভিড়ের সব প্রাণ চমকে ওঠে। সব শ্রোতার চেহারা শক্ত হয়ে ভয়ানক এক খবরের আঘাত সহ্য করবার জন্য তৈরি হয়। আকাশবাণীর খবর কাটা কাটা স্বরে গড়গড় করে, তোয়াং নেই, দুশ্মন ने कब्जा कर लिया। আমাদের ফৌজ পিছনে হটে এসে নতুন পজিশন নিয়েছে, লড়বার জন্যে তৈরি হয়েছে। গুমড়ে ওঠে ভিড়ের বিচলিত বোবা স্তব্ধতা। এ কি হলো? ঘরের রেডিওর দিকে তাকিয়ে ঠাকুরমা ডুকরে ওঠেন, হাই ভগবান! রবার বাগানের বাড়ি ভারতীর দোতলার একটি ঘরে রেডিওর দিকে তাকিয়ে শক্তি বসুর চোখের তারা দুটো কেঁপে ওঠে। কে জানে কেমন দেখতে এই তোয়াং? কল্পনা করে দেখতে চেষ্টা করলে শুধু ছোট্ট একটা নীল আলোর বাল্ব ছাড়া আর কিছু দেখা যায় না। পাশের ঘরের বিছানায় শুয়ে আছেন গগন বসু। বিছানার কাছে 2 চেয়ারে বসে গল্প করছেন কিরণলেখা আর মণিমালা। কিন্তু মহিম দস্তিদার কোথায়? কালোর মা দোতলার বারান্দায় এসে ডাক দেন, মা আপনি কোথায়? একবার নিচের তলায় যান। মণিমালা বলেন, কেন? একবার দেখুন গিয়ে, বাবা কেমন যেন ছটফট করছেন, আমার কথার জবাব দিলেন না। দেখেছেন কালুর মা, মহিমবাবুর গায়ের মুগার চাদরটা পড়ো হয়ে গায়ের সঙ্গে ঝুলছে। এক পায়ে জুতো নেই, অস্থির হয়ে ঘরের এদিকে ওদিকে হাঁটাহাঁটি করে ঘুরছেন। ব্যস্ত হয়ে আর বেশ উদ্বিগ্ন হয়ে উপরতলা থেকে নেমে এলেন সবাই। প্রথমে মণিমালা আর কিরণলেখা, তারপর গগন বসু আর শক্তি। কি হলো, এরকম করছো কেন? কিসের অস্থিরতা? মণিমালা জিজ্ঞেস করেন। মহিম দস্তিদার হাসেন, এমন কিছু ব্যাপার হয়নি, তোয়াং গিয়েছে, তাতে আমাদের এত বিচলিত হবার কি আছে? কিন্তু গগন বসুর দিকে তাকিয়ে কথা বলেন মহিম দস্তিদার, কিন্তু কথাটা কি জানেন? এই গভর্নমেন্ট কি আমাদের বাঁচাতে পারবে? আশা করবার মতো যে কিছু দেখতে পাচ্ছি না। গগন বসুও হাসেন, আমার কাছ থেকে এসব প্রশ্নের জবাব পাবেন না। আমি জবাব জানি না, তবে আমি বিচলিত নই। আমার কোনো আশা টাশা নেই। যেটুকু ছিল সেটুকুও অনেকদিন আগে চুকে বুকে গিয়েছে। কিন্তু কে যে কোথায় আর কখন বিচলিত হলো আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? পারবে না।
এই তো রাজা বাহাদুরের কাছে এখনই শুনলাম কাল বিকালে নেহেরু ময়দানের মস্ত বড় সভা হবে, লড়বার জন্যে জান কবুল করবে সবাই। চীনাদের শয়তানি কেউ সহ্য করবে না। তাছাড়া তুইও তো দেখতে পেয়েছিস শক্তি, কিছুক্ষণ আগে কত বড় দুটো মিছিল জয় হিন্দ করে চলে গেল। মহিমবাবু হাসেন। ওদের কথা ছেড়ে দাও, যাদের কিছু নেই তাদের কোনো ক্ষতির ভয়ও নেই, বিচলিত হবার প্রশ্নও নেই। যাক সে কথা। আপনি আজ একটু ভালো বোধ করছেন তো গগনবাবু? হ্যাঁ, অনেকটা ভালো। মহিম দস্তিদার মানুষটি যে হেঁয়ালির ভাষাতে কথা বলেন সেটা শক্তিরও কিছু কিছু জানা আছে। আজ কিন্তু মনে হয় মেসমশাই নিজেও একটা হেঁয়ালি। আজই সকালে এই ভারতীর দোতলার ঘরের জানালার কাছে দাঁড়িয়ে শুনতে পেয়েছিল শক্তি। নিচের তলার বারান্দায় দাঁড়িয়ে পাশের বাড়ির বাচ্চা ছেলেটা, যার নাম হীরক, তার সঙ্গে কথা বলছেন মেসমশাই। রাজপুত বীর বালকের নাম করে হীরককে উপদেশ দিচ্ছেন। সময় এসে গেছে হীরক, দেশের মাটির মান রাখবার জন্যে এবার তোমাকেও তরোয়াল ধরতে হবে। মরবো তবু নড়বো না, এই হবে তোমার আমার সবারই প্রতিজ্ঞা। একটু পরে শক্তিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করেছিলেন মহিমবাবু, তুই কি ঠিক বলতে পারবি গগনবাবু তার চা বাগানে বিক্রি করবার ব্যবস্থা করে ফেলেছেন কিনা? না, করে ফেললেই ভালো করতেন। আমিও তো দেখছি এখন আর আমার এই বাড়িটাকে উচিত দাম দিয়ে কেনবার গরজ কারো নেই। শক্তি হাসে। আপনি এসব কি বলছেন মেসমশাই? মণিমাসি শুনলে খুব রাগ করবেন। তার কথা ছেড়ে দাও, তার অসীম ধৈর্য। তিনি মনে করেন ধৈর্য ধরা একটা মস্ত গুণ, কিন্তু ধৈর্য ধরতে গিয়ে এই তো দেখা গেল যে আমার এই বাড়ি কিনে নেবার মতো খদ্দের আর নেই। মহিম দস্তিদার যতই আরও জটিল হেঁয়ালি হয়ে উঠুন না কেন, তেজপুর শহরের জীবনে কোনো হেঁয়ালি নেই। পরের দিন বিকালে যখন নেহেরু ময়দানে বিপুল জনতার সভায় জান কবুল প্রতিজ্ঞা গুমড়ে ওঠে, ঠিক তার কিছুক্ষণ পরেই সন্ধ্যার আকাশবাণীও জানিয়ে দেয় রাষ্ট্রপতির ঘোষণা, এমার্জেন্সি। গগনবাবুর কাছে এসে বেশ কিছুক্ষণ গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকেন মহিমবাবু। তারপর বলেন, এমার্জেন্সি কথাটার সরল অর্থ তো এই দাঁড়ায় যে সরকার এখন যা খুশি তাই করবেন। ভদ্রলোকদের বাড়ি টাড়ি কেড়ে নিয়ে সৈন্য সামন্ত রাখবেন। আপনি কি মনে করেন গগনবাবু? আমি কিছুই মনে করি না। চলে গেলেন মহিমবাবু। ফিরে গিয়ে আর বারান্দাতে নয়, ঘরের ভিতরে তার প্রিয় সেই সবুজ রঙের রেক্সিনের আরাম কেদারিটিতে আধশোয়া হয়ে বসে থাকেন। এই ভারতীর বারান্দায় পায়চারি করে বেড়াতে আর ভালো লাগে না। ঘরের জানালা দিয়ে বাইরে একটা উঁকি দিতেও ইচ্ছে করে না। পাশের বাড়ির হীরক চিৎকার করে গান গাইছে, বলো 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 সবে। উঠে গিয়ে জানলাটা বন্ধ করে দেন মহিমবাবু। শুনতে ভালো লাগে না, কিন্তু তেজপুরের ঘরে ঘরে তখন হীরকেরই মতো গলা ছেড়ে এই গান গাইছে যত রেডিও। সকাল হলে আরও স্পষ্ট হয়ে চোখে পড়ে, বদলে গিয়েছে তেজপুর। সেই অদ্ভুত আর ভয়ানক উপকথার তেজপুর যেন হঠাৎ একটা নতুন রকমের প্রাণ পেয়েছে আর চঞ্চল হয়ে উঠেছে। খবরের কাগজের হকারের গায়ের উপর ঝাঁপিয়ে পড়ছে আর কাগজ কিনছে পথের লোক। উড়ছে হেলিকপ্টার, আকাশে অদ্ভুত শব্দের হর্ষ ছড়িয়ে দিয়ে নেভার পাহাড়ের দিকে চলে যাচ্ছে। মুখ তুলে হেলিকপ্টারের দিকে তাকিয়ে পথের লোকের অনেক আশার চোখগুলি চিকচিক করে। হাত তুলে আর রুমাল উড়িয়ে হৈ হৈ করে ওঠে শুভযাত্রার কামনা। শিলিগুড়ি থেকে একটানা ছুটে এসে তেজপুর স্টেশনে পৌঁছে যায় মিলিটারির 3টে স্পেশাল ট্রেন। এসেছে শিখ ব্যাটালিয়ন, জাট কোম্পানি আর গোর্খা ব্রিগেড। স্টেশনে লোকের ভিড় জয় হাঁক দিয়ে অভ্যর্থনা জানায়। স্কুলের একদল ছেলে জওয়ানদের মাথার উপর ফুল ছুঁড়তে থাকে। একটা ফুল হাতে লুফে নিয়ে পকেটে রাখে আর হাসতে থাকে একজন অল্প বয়সী শিখ ক্যাপ্টেন। জো বলো সো নিহাল, সত শ্রীকাল হাঁক দিয়ে আর মার্চ করে চলে গেল শিখ ব্যাটালিয়ন। দিনে রাতে সব সময় এয়ারপোর্টের উপরে এসে ঝাঁপিয়ে পড়ছে, নামছে, থামছে,
আবার ফিরে চলে যাচ্ছে এয়ারফোর্সের ট্রান্সপোর্ট প্লেন। মিলিটারি সম্ভার নিয়ে এয়ার ইন্ডিয়ার ভাইকাউন্টও আসছে আর চলে যাচ্ছে। ঘুমোবার মতো 1 ঘন্টারও সময় পান না প্লেনের কমান্ডার। লাল হয়ে ফুলে আছে চোখ, কিন্তু মুখে শান্ত হাসি। তেজপুর থেকে মিসামারি, মিসামারি থেকে ফুটহিল, ধুলোর ঘূর্ণি উড়িয়ে ছুটে চলে যায় মিলিটারির জিপ। যাচ্ছে আর্মি মেডিকেলের সম্ভার, যাচ্ছে ফিল্ড সিগন্যালের ইউনিট আর আর্টিলারির জওয়ানদের সেকশন। আর দেখা যায় কলিবাড়িতে শিশির হাজারিকার বাড়ির নারকেল গাছের গায়ে ছোট একটা কাঠের বোর্ড, তার উপর সাদা হরফে ইংরেজিতে লেখা ছোট একটা কথা, ইয়েস, ইউথ এমার্জেন্সি সার্ভিস। টাকা পয়সার সম্বল নেই, জননেতার ব্লেসিং নেই, সরকারি কর্তার পেট্রনি শুভেচ্ছার বাণীও নেই। ইয়েস যেন তেজপুরের সামান্য সাধারণ প্রাণের একটা ব্যস্ততা। শিশির, হিতেন, অমল ও জগদীশ আর আরও ওইরকম কয়েকজনের ব্যস্ততা। ওরা ছুটে ছুটে কাজ করতে চায়, কাজের জন্যে তৈরি হতে চায়। ওরা ট্রেঞ্চ কাটে, ফার্স্ট এড আর ফায়ার ফাইটিংয়ের ট্রেনিং নেয়। দেখতে অদ্ভুত লাগে। সেই শিশির হাজারিকা আজ ইয়েস ছেলেদের সঙ্গে নিয়ে রাঙাপাড়াতে গিয়ে আর সড়কের পাশে একটা ক্যান্টিন করে জওয়ানদের হাতে গরম চায়ের পেয়ালা তুলে দিচ্ছে। কম্বল দাও, লেপ দাও, গরম কাপড় দাও। নেপার পাহাড়ের দুরন্ত বরফ আর শীতের কামড় সহ্য করছে লড়াইয়ের জওয়ান, তাদের জন্য মমতার উপহার চায়। আবেদন জানিয়ে তেজপুরের সড়কে সবার আগে মিছিল করে ঘুরে গেল যারা, তারা ওই ইয়েস ছেলের দল। মিছিলটা রবার বাগানের ভারতীর সামনে এসে দাঁড়াতেই বাইরের ঘর ছেড়ে ভিতরের ঘরে চলে যান মহিমবাবু। সবার আগে কালোর মা বের হয়ে এসে মিছিলের হাতে তার নিজের গায়ের কম্বলটাকে তুলে দিয়ে চলে যান। বের হয়ে আসে শুক্তি, হাতে দুটো গরম আলোয়ানের একটা প্যাকেট। একটু আশ্চর্য হয়ে হেসে ওঠে শুক্তি। আপনি মালতীর খবর কি? শিশির হাসে। ভালো আছে। প্রমীলা? ভালোই আছে। মিছিলটা অনেক দূরে চলে গিয়েছে। মিছিলের গানের স্বর কানে এলেও গানের ভাষার কোনো কথা আর স্পষ্ট করে শোনা যায় না। শুক্তির মনটা কিন্তু বেশ স্পষ্ট করে বুঝতে পারে কিছুই ভালো লাগছে না। ভাবতে গেলে মনের সব চেষ্টা মিথ্যে করে দিয়ে আর নাগাল ছাড়া হয়ে শুক্তি প্রাণটা হঠাৎ একবার যেন দুরন্ত ছেলে মানুষের মতো একটা দৌড় দিয়ে ওই কদমবাড়িতে ফিরে যেতে চায়। কেউ নেই কদমবাড়িতে, তবু যেন অনেক কিছু আছে। বাগানের নালার জলে হাঁস সাঁতার দেয়, ছায়া শিরিষের গায়ে কাকলাস বসে থাকে, কুঞ্জলতার পাতার ঝোপে কিচিরমিচির করে চড়ুই লাফিয়ে বেড়ায়। তেজপুরের যত মিছিল মুখরতা আর চঞ্চলতার কাছে এসে যেন আরও একলা হয়ে গিয়েছে শুক্তি। উপরতলার ঘরে মার কাছে বসে এখন কত কথাই না বলছেন মণিমাসি, কিন্তু কোনো নতুন কথা নয়। সোমরাজে এখন কেউ আর নেই, ওরা এখন দার্জিলিংয়ে আছে। অনিমেষ কয়েকবার এসেছিল, আশা করেছিল অনিমেষ শুক্তি নিশ্চয়ই কদমবাড়ি থেকে তেজপুরে শিগগিরই চলে আসবে। অনিমেষের মা কয়েকবার জিজ্ঞেস করেছিলেন, কবে আসবি শুক্তি? কিরণলেখা বলছেন, সুমিত্রার চিঠি পেয়েছি। শ্যামল বলেছে নেভাতে যখন একটা গোলমাল বেঁধেছে তখন ওদিকে এখন আর না থাকাই ভালো। শুক্তির এখন কলকাতায় চলে আসাই তো উচিত। এসব কথা আর এরকমের কথা অনেক শোনা হয়েছে, আরও শুনতে হবে, যতদিন না শুক্তির নিজের মুখের একটা কথা ওসব জল্পনার ব্যস্ততা শান্ত করে দেয়। কিন্তু তার আগে কি একটা ভালো খবরের কথা শুনতে পাওয়া যাবে না? কি আশ্চর্য, এত খবর শুনতে পাওয়া যায়, কিন্তু সে খবরটা যেন নিরেট বোবা একটা পাথর হয়ে নেপার পাহাড়ে কোথায় কোন জঙ্গলে না বরফ ঢাকা পাঙ্কারের ভিতরে পড়ে আছে। পার্লামেন্টে প্রাইম মিনিস্টার বলেছেন, চীনাদের আমরা থামিয়ে দিয়েছি, উই হ্যাভ হল্টেড দেম। ভালোই তো, এবার তাড়াতাড়ি তাড়িয়ে দিলে আরও ভালো হয়। রেডিওতে দিল্লির সরকারি বক্তৃতা শুনে শুনে ঝিমিয়ে পড়া, তারপর একটা বই হাতে নিয়ে হয় চেয়ারে বসে
নয় বিছানায় শুয়ে বইয়ের একটা পাতাও না পড়া। তেজপুরের জীবনের দিনগুলি কেটে যাচ্ছে বেশ বেশ চমৎকার একটা কুয়াশার ফাঁকি। কিছুই দেখতে বুঝতে আর শুনতে পাওয়া যাচ্ছে না। সত্যি হেসে ফেলতে আর সব ভুলে যেতে ইচ্ছে করে। বিকাল হয়েছে। এখন এভাবে বিছানায় শুয়ে পড়ে থাকলে মা আবার ডাকাডাকি করবেন, মণিমাসি এসে হাত ধরে টানাটানি করবেন। উঠে পড়ে শুক্তি। বারবার মিছামিছি খোঁপা বেঁধেই বা কতটুকু সময় কাটিয়ে দিতে পারা যায়। তার চেয়ে ভালো বাগানের রোদ গায়ে লাগিয়ে। চমকে ওঠে শুক্তির চোখ। জানালার দিকে চোখ পড়তেই দেখতে পেয়েছে শুক্তি, মালতী আর একজন অচেনা মহিলা ফটকের কাছে দাঁড়িয়ে রাজবাহাদুরকে কি যেন বলছে। হাত দুলিয়ে ডাক দেয় শুক্তি, মা, মালতী, এসো, ওপরে উঠে এসো। কি আশ্চর্য, মালতীও যেন একটা ব্যস্ততা। খুব ব্যস্তভাবে কথা বলে মালতী। দাদার কাছে শুনেছি তুমি এখানে আছো, তাই মনে হলো তোমাকে ছেড়ে দেব কেন, তোমাকেও কাজ করতে হবে। কাজ? অচেনা মহিলা বলেন, আমাদের সমিতি। ইনি কমলা দত্ত বড়ুয়া, প্লিডার শরৎবাবুর স্ত্রী। আমাদের সমিতির পক্ষ থেকে আপনাকে অনুরোধ করতে এসেছি, আর্মির জওয়ানদের জন্য উলের মোজা, সোয়েটার কিংবা মাফলার যা হোক কিছু যেটা আপনার সুবিধে হয় বুনে দিন। খাঁকি রঙের উল হলেই ভালো, সোয়েটার হলে ফুল স্লিভ হবে। তাই বলুন, এই কাজ? আচ্ছা, বেশি না পারি অন্তত একটা সোয়েটার বুনে দেব। আপনাকে কিন্তু আমার উল এনে দেব না, আপনি নিজেই কিনে নেবেন। ও কথা আর শুক্তিকে বলবার দরকার হয় না। এখন চলুন নতুন পাড়ার দিকে একবার যাই। শুক্তি হাসে। মালতীর যেন একটা হাঁপ ছাড়বারও সময় নেই মনে হচ্ছে। মালতী হাসে, রাগ করো না, আবার দেখা হবে। নানা রঙের উলের গোছা দিয়ে ঠাসা ভর্তি ঝোলাটাকে হাতে তুলে নিয়ে চলতে থাকে মালতী। বিদায় নিলেন কমলা দত্ত বড়ুয়া, তারও হাতে একটা ঝোলা। মালতীর সঙ্গে দেখা হলো ভালোই হলো, মনের কাছে না হোক অন্তত হাতের কাছে একটা কাজের ছুতো ধরিয়ে দিয়ে গেল মালতী। দিনের কিছু সময় একটা কাজের নামে ফুরিয়ে দিতে পারা যাবে। মা আর মণিমাসি অবশ্য মনে করবেন যে শুক্তি খুব ব্যস্ত হয়ে একটা চ্যারিটির কাজ করছে। উল কেনার জন্য টাকা দিয়ে রাজবাহাদুরকে বাজারে পাঠিয়ে দিয়ে সন্দেহ হয় শুক্তির। রাজবাহাদুর কি উল পছন্দ করতে ভুল করে ফেলবে না? কিন্তু বেশ ভালো করেই তো বুঝিয়ে দেওয়া হয়েছে। রং খাকি হবে বটে, কিন্তু যেন খসখসে না হয়। পাকা ধানের রং হলেই ভালো। একেবারে চকচকে রেশমি ভাব না হোক, একটু নরম মোলায়েম ভাব যেন থাকে। কিন্তু 2 প্লাই হলে চলবে না, যা শীত 4 প্লাই চাই। ভুল সন্দেহ করেনি শুক্তি। শক্ত দড়ি দড়ি চেহারার উল নিয়ে এলো রাজাবাহাদুর। সে উল দিয়ে সোয়েটার বুনতে শুক্তির হাতে রুচি নেই, রুচি হবেও না। আরও দুবার বাজারে গিয়ে অনেক বাছাই করে যে উল কিনে নিয়ে এলো রাজবাহাদুর, সেটা অবশ্য অপছন্দ করবার মতো কিছু নয়। কাজটা মন্দ নয়, ভালোই তো লাগে। 3 দিনের মধ্যে শুধু দুপুরবেলার সময়টুকু বিছানায় গা গড়িয়ে সোফার কোণ ঘেঁষে বসে এই সোয়েটারের যেটুকু বুনতে পারে শুক্তি, তাতেই পিঠের সবটা আর বুকের অর্ধেকটা হয়ে যায়। শুক্তির হাতে একটা কাজ ধরিয়ে দিতে গিয়ে মালতী যে সত্যি শুক্তির মনেও একটা ব্যস্ততার ছোঁয়াচ ধরিয়ে দিয়েছে। মিছিমিছি খোঁপাটাকে একটানে খুলে দিয়ে মিররের সামনে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকা, আর আবার নতুন করে খোঁপা বাঁধা। শুক্তি বসুর এই নতুন বাতিক কিন্তু এখনও বন্ধ হয়নি। উলের কাঁটা থামিয়ে রেখে কোলের উপর থেকে উলের গোছা আর সোয়েটারের আধখানা বুক নামিয়ে রেখে হঠাৎ একবার ব্যস্তভাবে সোফা থেকে উঠে পড়ে শুক্তি। মিররের সামনে এসে দাঁড়ায় আর খোঁপা খুলে ফেলে, আর দেখতেও থাকে। কপালের মাঝখানে সেই ফিকে কালশিরের আবছা কালো দাগটা এখনও আছে, একেবারে মুছে যায়নি। মা বোধ হয় এর মধ্যে একটি দিনও শুক্তির মুখের দিকে ভালো করে তাকাননি, তাই কপালের এই আবছা কালো দাগটাকে দেখতে পাননি। দেখতে পেলে নিশ্চয়ই চোখ বড় করে আর গাল গলা কাঁপিয়ে বলেই ফেলতেন, কোথায় মাথা ঠুকেছিস,
বল, গাড়ি থেকে নামতে না অন্ধকারে আলোর সুইচ হাতড়াতে গিয়ে ঘরের দেয়ালে? মনে করে দেখ। হেসে ফেলে শুক্তি। আর তো কোনো কাজ নেই, আর যা আছে সেটা যেন তিনটে তিন রকম জগতের ভাষা চুপ করে শোনা আর শুনে নিয়েই সরে যাওয়া। তেজপুরের এই নভেম্বরের শীতের বিকালের নরম রোদের আলো গায়ে মেখে বাগানের কামিনী গাছের মাথায় একটা একলা টুনটুনি যখন চুপ করে বসে থাকে, তখন ড্রাইভার রাজা বাহাদুরও গ্যারেজের সামনের চাতালের এক পাশে ঘাসের উপর বসে ওর মাথার নেপালি টুপির ছেঁড়াগুলিকে সেলাই করে হাসতে থাকে। রাজা বাহাদুর বলে, বহুত মজা হুয়া দিদি। কি বললে? লড়াই কে লিয়ে হামি চান্দা দিয়েছে 7 रुपया, হাসপাতাল কা জামাদারিন লোক দিয়েছে 20 रुपया, নতুন পাড়া কা শীতল কাকা বাবু দিয়েছে 200 रुपया। লেকিন কি যেন বলতে গিয়ে থেমে যায় রাজবাহাদুর আর মাথা চুলকোতে থাকে। শুক্তি বলে, লেকিন ক্যা, বলেই ফেলো না। লেকিন বাবা কুছ নেহি দিয়া। কে, মেসমশাই? हाँ दीदी, बाबा 1 पैसा नहीं दिया। सैकिया साहेब और चौधरी साहेब भी नहीं। সন্ধ্যাবেলা রেডিওতে প্রধানমন্ত্রীর বক্তৃতা বলে, আমাদের জয় হবেই। রেডিওর গানগুলিও বলে, হবে জয়। কালোর মা বলেন, হবে বিচার। রাত হয়েছে, স্তব্ধ নীরব প্রহর, তারায় ভরে আছে আকাশ। কালোর মার গায়ে কম্বল নেই, ছাদের উপর একটা কাঁথা গায়ে জড়িয়ে বসে আছেন, আর পুরো ব্লেজার ফ্লানেলের গ্রেট কোট গায়ে জড়িয়ে ছাদের এদিক ওদিক ঘুরে বেড়ায় শুক্তি। কালোর মার কথা শুনে থমকে দাঁড়ায় শুক্তি। কি বললেন? বলছি, আরও কত অবিচার হলো। এক গাদা অবিচারের গল্প বলেন কালোর মা। তোমাদের ড্রাইভার কৈলাসের জেল হয়েছে, রতনের চাকরি গিয়েছে, শীতলবাবুর দোকানে গিয়েছে, শিশিরের বাড়ি গিয়েছে। হঠাৎ গল্প থামিয়ে আর জপের মালা হাতে তুলে নিয়ে চোখ বন্ধ করেন কালোর মা। চোখে পড়ে শুক্তির। অনেক দূরের একটা গাছের মাথার অন্ধকারে মিটমিট করছে জোনাকির কুচি কুচি আলো, আর নেফা পাহাড়ের শক্ত নিরেট ধর যেন কুয়াশা হয়ে গলে গিয়েছে। শুক্তির চোখের উপরেও যেন কুয়াশা গলে পড়তে চাইছে। সরে যায় শুক্তি, তারপর আস্তে আস্তে হেঁটে সিঁড়ি ধরে নেমে চলে যায়। কিন্তু থামতে বোধহয় ইচ্ছে করে না। ঘরে ঢুকে আর বিছানাটার দিকে একবার তাকিয়ে নিয়েই আবার বের হয়ে যায় শুক্তি। যেন শুক্তির বুকের ভিতরে একটা অবিচারের গল্প আজ হঠাৎ উতলা হয়ে উঠেছে। বাহ, এ তো বেশ অদ্ভুত ভুলো মন। একবার খোঁজ নিতে চেষ্টাও করে না মানুষটার কি হলো বা না হলো। লোকরার প্রণব কাকা নিশ্চয়ই একটা কিছু খবর দিতে পারেন। এতক্ষণে কি ঘুমিয়ে পড়েছেন প্রণব কাকা? রাত 11টা তো এখনো হয়নি। নিচের তলার একটি ঘরের কাছে এসে দেয়ালের গায়ের আলোর সুইচ টিপে দেয় শুক্তি। দরজা ঠেলে দিয়ে ভিতরে ঢোকে। টেবিলের উপর থেকে টেলিফোনের রিসিভার তুলে নিয়ে অনেক ডাকাডাকি করেও কিন্তু কোনো ফল হয় না। এক্সচেঞ্জ শুধু বারবার ওই একই কথা বলে, প্লিজ ছেড়ে দিন, নো পার্সোনাল কল। কেন? সিকিউরিটি। রিসিভার নামিয়ে রেখে দিয়ে শুধু একটা করুণ স্তব্ধতার মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকে শুক্তি। কপালে ফোঁটা ফোঁটা ঘাম, চোখের তারা নড়ে না। চমকে ওঠে শুক্তি। মণিমাসির গলার স্বর ঘরের দরজার কাছে এসে পৌঁছেছে। ভয়ানক আশ্চর্য হয়ে কথা বলেন মণিমালা, এত রাতে এখানে এসে তুই কার সঙ্গে হ্যালো হ্যালো করছিস? লাইন পেলাম না, লোকরাতে প্রণব কাকার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। মণিমালার পিছন থেকে কিরণলেখার গলার স্বর আরও আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কেন? শুক্তি হাসে। যুদ্ধের একটা খবর জানতে ইচ্ছে হচ্ছিল। যুদ্ধের খবর? রেডিওতে তো সব সময় যুদ্ধের খবর বলছে। রেডিওতে সুজিতবাবুর কোনো খবর তো থাকে না। হেসে ফেলে কিরণলেখা। সুজিত কি একটা জেনারেল যে ওর খবর বলবে রেডিও? সবারই কথা বলতে গেলে রেডিওতে কুলোয় না। কিন্তু বলবে তো। বুমলার যুদ্ধের পর রাইফেলের লোকগুলোর কি দশা হলো? রইল না গেল? আছে
কি নেই? সেসব খবর একদিন পাওয়াই যাবে। খবরের কাগজ আছে কি করতে? কিন্তু সেজন্য কি এত রাতে রিং করে প্রণবের ঘুম ভাঙাতে হবে? খেয়ালের যে কোনো মাত্রা নেই। তাছাড়া আমাকে একবার জিজ্ঞেস করবি তো? শুক্তি আশ্চর্য হয়। তোমাকে আবার কি জিজ্ঞেস করব? আমাকে জিজ্ঞেস করলেই তো বলে দিতাম। প্রণব এখন লোকরাতে নেই, জোরহাটে আছে। মণিমালা হাসেন। যা, এবার শুয়ে পড় গিয়ে, যদি আবার রোগা আবার বাতিক না পেয়ে থাকে। কি আশ্চর্য, ঘুমটাও একটা দুঃসহ লজ্জার ঘুম। বিশ্রী স্বপ্ন তাড়াতে গিয়ে ঘুমটা বারবার ভেঙে যায়। ডান পায়ের গোড়ালিতে কোনো ফুসকুড়ির ব্যথা টনটন করছে না, তবু একজনের কোলের উপর পা তুলে দেওয়া। স্বপ্নটার একটুও লজ্জা হলো না? কোনো বিপদ আপদ নেই, বাঘে ভালুকে তাড়াও করেনি, তবু ছুটে গিয়ে একজনকে দু হাতে জড়িয়ে ধরা। ঘুম ভেঙে যাবার এতক্ষণ পরেও স্বপ্নটার ছোঁয়া যেন গায়ে লেগে রয়েছে। নিঃশ্বাসের সব বাতাস অলস হয়ে গিয়েছে, বুকটা ঢিপ ঢিপ করছে। জীবনের কোনো মুহূর্তেও এমন লজ্জা পায়নি শুক্তি। ঘুম আর হবে না, এমন ঘুম আর না হলেই ভালো। রাত আর কতটুকুই বা আছে, আর না ঘুমোলেও চলবে। বাকি রাতটুকু জেগে বসে কাটিয়ে দিলে ক্ষতি কি? চোখের চেহারা দেখে মণিমাসি শুধু একটু সন্দেহ করে বলবেন, আজ তোকে এত রোগা রোগা দেখাচ্ছে কেন রে শুক্তি? বিছানা থেকে নেমে পড়ে শুক্তি, আলো জ্বালে আর জানলাটাকেও খুলে দেয়। না, এটা রাত নয়, ভোর হয়েছে। হিমেল বাতাসের কনকনে ঠান্ডায় গাছপালার মাথা শিউরে শিউরে কাঁপছে। দূরের শঙ্খের শব্দের মতো একটা ফিকে গম্ভীর শব্দ ভেসে আসছে। ভোমরাগুড়ি ঘাট থেকে ভোরের ফেরির স্টিমার ছাড়ল বোধহয়। স্টিমারের বিদায় ধ্বনির স্বরও শীতে কাঁপছে। তেজপুরের এদিকে ওদিকে সব দিকেই ধুলো উঠছে। পথের লোক একটু বেশি তাড়াতাড়ি করে হাঁটে, রিকশা একটু বেশি বেগ নিয়ে দৌড়ে যায়, আর গাড়ির হর্নের শব্দগুলি যেন ছুটে চলে যাবার জন্য একটা হঠাৎ ব্যাকুলতার চিৎকার। তোয়াংয়ের গোমফার বুদ্ধিমূর্তির কাছে দ্বীপ জেলে দিতে সেখানে কেউ আর আছে কিনা ঠিক বুঝতে পারা যায় না, বরং সন্দেহ হয় কেউ বোধহয় নেই। চলে এসেছে, চলে আসছে, আরও চলে আসবে নিশ্চয়ই। ঘর ছাড়া যত মন পা ভুটিয়া আর সারদুক পেন আসছে, এসে পড়েছে। আশ্রয় ক্যাম্পের দিকে চলে যাচ্ছে ঘর ছাড়াদের এক একটা দল। অনেক রিনচিন আর অনেক শ্রিং, লেই, দর্জি, সাঙ্গে, সাংজার, কেজাং। ওরা বড় গম্ভীর, মাথাতে মোটা মোটা বেনি দুলছে যাদের, রিলিম, সোনাম, পেম আর পুতি। ডোয়েমা হোক বা লামু হোক, ওরা সবাই মিটিমিটি হাসে। ছোয়াং, মেদি, ডাবু আর নরবু, বুড়ো আচি সেতু আর ছোকরা মুখরো সেতু, ওরা বেশ বিরক্ত হয়ে তাকায় আর হাঁপায়। ওদের কাঁধে, পিঠে আর মাথায় বোঝা, ওদের টাট্টু খচ্চর আর বুড়ো ঘোড়ার পিঠে বোঝার ভার। ধুলো মাখা হয়ে, হেসে কেশে, রেগে, হাঁপিয়ে আর ফুঁপিয়ে, অসহায় ক্লান্তির মিছিলের মতো তেজপুরের গা ঘেঁষা সড়ক ধরে চলে যাচ্ছে। বাচ্চা কাচ্চা, বুড়ো বুড়ি আর ছোঁড়া ছুঁড়ি কে না আছে, কিন্তু কোনো দফলা গাঁয়ের একটিও মানুষ আসেনি। রতন যতই ছোটাছুটি করুক, কঠিন আশার মূর্তি হয়ে সড়কের মাইলস্টোনের উপরে বসে আর চোখ তুলে আগন্তুকের মিছিলের মধ্যে চেনা মুখ খুঁজতে যতই চেষ্টা করুক, শেষ পর্যন্ত হতাশ হয়ে ফিরে যায় রতন। ক্লাস 1, 2, 3 আর 4 নিফার সরকারি কাজের উচ্চ মাধ্যম সবাই চলে আসছেন। উত্তমেরা অনেকে একটু আগে এসে পড়েছেন, তাদের মধ্যে অনেকে আবার কোথায় যেন চলে গিয়েছেন। নর্থ ব্যাংকের এদিকে কোথাও নয়, হেথা নয়, আরও দূরে অন্য কোনোখানে চলে গিয়েছেন 10টি বাড়ির মালিক লাহিড়ী মশাই। তাই হীরকের গলার স্বদেশী গানের কাকলি আর শোনা যায় না। চলে গিয়েছেন 21টি বাড়ির মালিক শৈলেশ্বর সাইকিয়া। চলে যাবার জন্য ছটফট করছেন ইনকাম ট্যাক্সের মহাদেব চৌধুরী। সিক লিভ চেয়ে দরখাস্ত করেছেন,
তার উপর গৌহাটিতে 3 বার টেলিগ্রাম করে রিমাইন্ডারও দিয়েছেন। চার্টার প্লেন উড়ে উড়ে এসেছে, আর এদিক ওদিকে যত চা বাগানের বিদেশি সাহেবকে সপরিবারে তেজপুরের মাথার উপর দিয়ে উড়িয়ে নিয়ে চলে গিয়েছেন। মণিমালার হঠাৎ মনে পড়ে গিয়েছে আজকের দিনটা যে স্মরণ করে খুশি হবার একটা দিন, অনেক আনন্দের স্মৃতি দিয়ে চিহ্নিত একটা দিন, যেদিন এই ভারতীয় ফটকের দুপাশে 2টি মঙ্গল ঘট রেখে তিনি গৃহপ্রবেশ করেছিলেন। মুগার চাদরটি গায়ে জড়িয়ে আগে আগে চলেছেন মহিমবাবু, পিছনে মণিমালা। তার হাতের থালার উপর কর্পূরের বাতি জ্বলছে। সেদিনটা ছিল আজকেরই মতো একটা 18ই নভেম্বর। কোনো বছরে এই দিনটিতে গগনবাবু কিরণদি আর সুক্তির কাছে পাননি মণিমালা। তাই তার ইচ্ছে হয়েছে খুব একটা হইচই উৎসব নয়, একটু হাসি খুশির কলরব নিয়ে গৃহপ্রবেশের বার্ষিকীর দিনটা সুখী হোক। কিংবা বোধহয় ছানার পোলাও, রুইয়ের পেটি দিয়ে কোরমা আর সরভাজা তৈরি করবার মতো একটা দিন খুঁজছিলেন মণিমালা। আজ সেই রকম একটা দিন পেয়েছেন। নিজে খাটলেন, কালোর মা তো খাটছেনই, তার উপর সুক্তিকেও একটু না খাটিয়ে থাকতে পারলেন না মণিমালা। সুক্তিকে দিয়ে সর ভাজিয়ে নিলেন। দিনটাও না হেসে থাকতে পারবে কেন? ভাজতে গিয়ে প্রথমেই সরের 3টে পিস কড়া জালে পুড়িয়ে লাল করে দিয়ে সুক্তি যখন আতঙ্কিত হয়ে চেঁচিয়ে ওঠে, সর্বনাশ হলো, সব গেল মণিমাসি, তখন সুক্তির হাত থেকে ঝাঁঝরাটাকে কেড়ে নিয়ে হেসে ওঠেন মণিমালা। কিন্তু শুধু একবার, আর ভুল হয়নি সুক্তির। দুপুরবেলায় খাবার টেবিলের উপর দিয়েও মাঝে মাঝে যেন হাসির শব্দ গড়িয়ে যায়। গগন বসু বলেন, প্রণবের বিয়েতে বরযাত্রী হয়ে শান্তিপুরে গিয়ে যে সরভাজা খেয়েছিলাম তার স্বাদ মনে আছে, কিন্তু আজকের সরভাজা খেয়ে মনে হচ্ছে আরও পাকা কোনো কারিগরের হাতের সরভাজা। অদ্ভুত স্বাদ। হ্যাঁ, আমাদের তেজপুরের লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের হরগোবিন্দ খুবই ওস্তাদ কারিগর। ভুল নাম বললেন মহিমবাবু। মণিমালার মুখের দিকে তাকিয়ে মহিমবাবু হাসেন। বোধহয় গোলক বিহারীর দোকানের সরভাজা, তাই না? না, কারিগরের নাম হলো শুক্তি বসু। শুক্তির মুখের দিকে তাকিয়ে মহিমবাবু কুণ্ঠিতভাবে হাসেন। তুই কলকাতার কলেজে সরভাজাও শেখায় নাকি? না, তেজপুরের ভারতী কলেজে শেখায়। ভারতী কলেজ? জানেন না? না, কখনো তো শুনিনি। প্রিন্সিপালের নামটাও শোনেননি? না। তাহলে শুনবেন? বলবো? বলবি বই কি। নাম শ্রীযুক্তা মণিমালা দস্তিদার। হাসতে গিয়ে গগনবাবুর হাতের চামচ পড়ে যায়। কিরণলেখা হাসি চাপতে চেষ্টা করেন, কিন্তু সুক্তিকে ধমক দিতে গিয়ে হেসেই ফেলেন। মুখ কাটা মেয়ে, এরকম একজন গম্ভীর গুরুজন মেশোর সঙ্গে কি এরকম ঠাট্টাই আর কি তামাশা শুরু করেছে? মহিমবাবু এইবার কিরণলেখার মুখের দিকে তাকান। মনে হচ্ছে আপনিই সুক্তিকে এই ঠাট্টাটা শিখিয়ে দিয়েছেন। মণিমালা ব্যাপার দেখে সবচেয়ে বেশি খুশি হয়েছেন। তিনি তার হাসির ভার সামলাতে গিয়ে কোনো কথাই বলতে পারেন না। বিকাল হতেই গানের মিষ্টি সুরের ছোঁয়া লেগে ভারতীর ঘরের বাতাসও মিষ্টি হয়ে গেল। সুক্তিকে বেশি বলতে হয়নি, শুধু একবারই বলেছিলেন মণিমালা, কতদিন তোর গান শুনিনি সুক্তি। সুক্তির গান শেষ হওয়ার পর মণিমাসি আরও খুশি হয়ে বলেন, সুক্তির গলার এত মিষ্টি গান আমি আগে কখনো শুনিনি। কি যেন ভেবেছেন কিরণলেখা। সুক্তির ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকেন। তার চোখে যেন আর একটা উৎসবের আশার ছবি আজ খুব ব্যস্ত হয়ে হাসছে। যদি এখন মালতী হঠাৎ উপস্থিত না হতো, তবে বোধহয় এখনই সুক্তির ঘরে ঢুকে আর সুক্তিরই চোখের সামনে বসে গল্প করতেন কিরণলেখা। এসো মালতী, ডাক দিলেন কিরণলেখা। চমকে ওঠে সুক্তি। মালতীকে দেখতে পেয়ে খুব খুশি হয়েও সুক্তি যেন একটু কুণ্ঠিত হয়ে হাসে। এখনো ফিনিশ করতে পারেনি মালতী? এতদিনের মধ্যে একটা সোয়েটার বুনে দিতে পারলে না? একটু তাড়াতাড়ি করো সুক্তি। চলে গেল ব্যস্ত মালতী। সুক্তির ঘরে ঢুকে কিরণলেখা হাসেন। আজ নিশ্চয়ই স্পষ্ট করে বলতে পারবি, তাই জিজ্ঞেস করতে এলাম। বুঝতে অসুবিধে নেই সুক্তির। মা এখন কিসের জিজ্ঞাসা নিয়ে উপস্থিত হয়েছেন।
বিকেল শেষ হয়ে এসেছে। তেজপুরের বাতাসের ধুলো লালচে গোধূলির মতো রঙিন হয়ে উঠতে চাইছে। আর তো দেরি করা উচিত নয়। ভেবে দেখতে এত দেরিই বা হবে কেন? তুমি তো বড় হয়েছ, তোমার তো বুঝে নিতে কোনো অসুবিধে নেই। শক্তির নীরব মুখটার উপরেও যেন রঙিন গোধূলির একটা আভা লুটিয়ে পড়েছে। কিরণলেখা বলেন, তুমি কৃষ্ণার মতো একটা খুকু মেয়ে হলে কিংবা 16 বছরের বয়সের একটা বোকা অবুঝ মেয়ে হলে তোমাকে কিছু জিজ্ঞেস করতাম না। যা করতাম আমরাই করতাম। তাছাড়া তোমার বাবার ইচ্ছের কথাটাও তো জানো। তুমি যা বলবে তাই হবে। শক্তি বলে, বলবো, আর দেরি হবে না। কবে বলবি? আজই। কিরণলেখার মুখের শান্ত হাসিটা যেন নিবিড় তৃপ্তি নিয়ে থমথম করে। চলে যান কিরণলেখা। টেবিলের উপর পড়ে আছে উলের গোছা, কাঁটা দুটো আর পরিপাটি করে গোটানো সোয়েটার। ঠাসা বুনট পেয়ে উলের পাকা ধানের রং আরও ঘন আর চকচকে হয়েছে। বুকের সবটাই হয়েছে। পুরো একটা হাতও হয়ে গিয়েছে, আর একটা হাতের অর্ধেক হয়েছে। এত কুড়েমি না করলে বাকি অর্ধেক হাতটাও কবেই হয়ে যেত। না, আজ আর ইচ্ছে করে না। শুধু হাত দুটো নয়, মনটাও আর ওই উলের কাঁটা ধরবার জন্য ব্যস্ত হতে চায় না। বরং চুপ করে খোলা জানলার কাছে দাঁড়িয়ে থাকতে ভালো লাগে। সন্ধ্যা হতে আর দেরি নেই। নিফার পাহাড়ের মাথায় রোদের ছোঁয়ার শিরশির করে কাঁপছে, আর ক্লান্ত স্বরে গুড়গুড় শব্দ করে উড়ে আসছে দুটি হেলিকপ্টার। পাখাতে রোদের আবার সোনা রং জ্বলছে। দুটো সোনালি পাখি বলে মনে হয়। কিন্তু রাজবাহাদুর যেন কেমন অদ্ভুত একটা ভঙ্গিতে ঘাড় কাত করে আর ছোট ছোট চোখ দুটোকে কুঁচকে আরও ছোট করে দিয়ে আর্ত মানুষের মতো একটা বিষাদের মুখ নিয়ে হেলিকপ্টার দুটোর দিকে তাকিয়ে আছে। ওরকম করে কি দেখছো রাজবাহাদুর? জিজ্ঞাসা করতে গিয়ে হেসে ফেলে শক্তি। রাজবাহাদুর গলার স্বর ছটফট করে চেঁচিয়ে ওঠে, জওয়ান কা লাশ আতা হে দিদি। কি বললে? প্রশ্নটা যেন শক্তির বুকের পাঁজর কাঁপিয়ে দিয়ে আর স্তব্ধ নিঃশ্বাসটার ভিতর থেকে ঠিকরে বের হয়ে আসে। রাজবাহাদুর বলে, জখম লগ ভি আতা হ্যায়। কিন্তু কোথায় আতা হ্যায়? এয়ারপোর্ট কা ময়দান মে, কিন্তু আমি ঠিক জানি না দিদি। সন্ধ্যা ঘনিয়েছে। কত তাড়াতাড়ি কালো হয়ে গেল, আর কনকনে ঠান্ডায় ভরে গেল তেজপুরের শীতের এই অদ্ভুত সন্ধ্যা। শক্তির ঘরের ভিতরে কিন্তু দপ করে আলো জ্বলে ওঠে। কে যেন ঘরে ঢুকেছে আর সুইচ টিপেছে। মুখ ফিরিয়ে না তাকিয়েও বুঝতে অসুবিধা নেই শক্তির কে এসেছে। কিরণলেখা বললেন, শক্তি, চা খাবি চল। কিন্তু কিরণলেখার এই স্নিগ্ধ আহ্বানের শান্ত হাসিটাকে চমকে দিয়ে ধুলো ধুলো করে দেয় শক্তির মুখের একটা কথা, শুকনো পাতার ঝড়ের মতো একটা কথা। আমি কিন্তু আজ কিছুই বলতে পারবো না মা। কেন? সুজিতবাবুর একটা খবর না পেয়ে আমি কিছুতেই বলতে পারবো না। কেন? আমার কথায় চাকরি নিয়ে একটা মানুষ খুশি হয়ে যুদ্ধ করতে বুমলাতে চলে গেল। আজ পর্যন্ত তার কোনো খবরই পাওয়া গেল না। ভাবতে আমার খুব খারাপ লাগছে, লজ্জা হচ্ছে, স্বস্তিও পাচ্ছি না। কথাটা ঠিক। আমারও তো কয়েকবার মনে হয়েছে কি হলো ছেলেটার, কিন্তু সে কথা ভেবে এদিকে সব কিছু তো অন্ধকার করে রাখা চলে না। সেটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। কিন্তু এরকম বিশ্রী একটা অস্বস্তির মন নিয়ে আমিও যে কিছু বলতে পারছি না। বলতে ইচ্ছেই করছে না, বলতে ভালোও লাগছে না। অদ্ভুত তোমার মন, বড় গোলমেলে মন। শক্তি হাসে। তুমি আমাকে মিথ্যে নিন্দে করছো মা। কিরণলেখাও হাসতে চেষ্টা করেন। বড় নরম মন তোমার। যাই হোক, এখন তাহলে জোরহাটে তোমার প্রণব কাকার কাছে একটা চিঠি দিয়ে দেখো সুজিতের কোনো খবর পাওয়া যায় কি না। ও কি, রাস্তা দিয়ে একটা হল্লা ছুটে গেল কেন? এগিয়ে এসে জানালার কাছে দাঁড়িয়ে ফটকের দিকে তাকিয়ে থাকেন কিরণলেখা।
ফটকের কাছে আবছা আলো আঁধারের ভিতর থেকে রাজবাহাদুরের গলার স্বর চেঁচিয়ে ওঠে, সেলা খতম। দুঃখের বিষয়, ওদিকের ঘরে কড়কড় করে বেজে উঠেছে রেডিও। আমাদের সেলা ঘাঁটির পতন হয়েছে, শত্রুর হামলা আরও এগিয়ে এসেছে। আমাদের জওয়ানেরা পিছিয়ে এসে বমডিলার ঘাঁটিতে দাঁড়িয়েছে। দিন রাত যুদ্ধ চলছে। টলমল করে তেজপুর। খবরের চকিত আঘাতে আহত আর উদ্বিগ্ন তেজপুর। সিনেমা হাউসের কাউন্টারে টিকিট কেনার ভিড়ও বিচলিত হয়ে সরে যায়। রেল স্টেশনের প্ল্যাটফর্ম, সিট বুকিংয়ে তাড়াহুড়ো ব্যস্ততার ভিড়ে ভরে যায়। বড় বড় আর ভালো ভালো অনেক মোটর কারের ধকধকে জ্বলন্ত হেডলাইট এয়ারপোর্টের সড়ক ধরে ছুটে চলে যেতে থাকে। নিচের তলা থেকে একটা উতলা কণ্ঠস্বরও যেন টলমল করে আর সিঁড়ি ধরে উপরে উঠতে থাকে। মা, আপনি কোথায়? একবার দেখুন এসে, বাবা কার সঙ্গে কী সব অদ্ভুত কথা বলছেন। কালুর মা এসে যে কথা বলেন সে কথা ভারতী নামে এই বাড়িটারই অদৃষ্টের একটা ভয়ানক খবর। বাড়ি বিক্রি করতে চাইছেন বাবা। কালুর মার কথা শুনে মণিমালার চোখেও একটা নির্বোধ বিস্ময় টলমল করে। নিচে চলে যান মণিমালা। গগন বসু আর কিরণলেখাও নামেন। পিছনে শুক্তি। মহিমবাবুর হাতে বাড়ি বিক্রির একটা ডিডের খসড়া। টেলিফোনে কথা বলছেন মহিমবাবু। আপনি আজ এখনই চলে আসুন মিস্টার দর্জি, আমার সবই রেডি। ও ইয়েস, আজই তেজপুর ছেড়ে চলে যাব। না, কোনো আক্ষেপ নেই, টাকা হাতে থাকলে সবই আমার দেশ। টেলিফোনের আলাপ বন্ধ হবার পর গগন বসুর দিকে তাকিয়ে আর মৃদুভাবে হেসে কথা বলেন মহিমবাবু। এবার চীনারা এসে গৃহপ্রবেশ করুক, আমার কোনো আপত্তি নেই, আমার আর কোনো আক্ষেপও নেই গগনবাবু। আপনার কথা তো ঠিক বুঝতে পারছি না। বাড়ি বিক্রির ব্যবস্থা করে ফেলেছি। কালিম্পংয়ের মার্চেন্ট মিস্টার দর্জি এই বাড়ি কিনতে রাজি হয়েছেন। শুনলে তো কিরণদি, কি সুন্দর ব্যবস্থা! আমার গৃহপ্রবেশের স্মরণ দিন কি চমৎকার স্মরণীয় হয়ে উঠল। মণিমালার দু চোখ থেকে বড় বড় জলের ফোঁটা ঝরতে থাকে। আমি আজ রাত্রেই তেজপুর ছেড়ে চলে যাব। আপনি কি করবেন গগনবাবু? যা বলেন। থাকতে বলেন থাকবো, যেতে বলেন যাব। আর এরা কেউ যদি আমাকে বাধা না দেয় আমি তবে কদমবাড়িতে চলে যাব। আমার তো কোনো অসুবিধে নেই। আমরা তাহলে কলকাতা চলে যাই। কালুর মা বলেন, আমি আর কোথায় যাব? শিববাড়ির মন্দিরে গিয়ে পড়ে থাকব। এতক্ষণ মণিমালার হাত ধরে চুপ করে দাঁড়িয়েছিল শুক্তি। এইবার আস্তে আস্তে এগিয়ে যেয়ে মহিমবাবুর চোখের সামনে দাঁড়ায় আর হাসতে থাকে। মেসমশাই? শুক্তির মুখের হাসিটাও অদ্ভুত, যেন দুরন্ত করুণ একটা আবেদন। মহিমবাবু বলেন, তুই আবার কি বলতে চাইছিস? রাগ করে বাড়িটা বিক্রি করবেন না মেসমশাই। কিন্তু না না, আপনি আর কোনো কিন্তু টিন্তু বলবেন না। বলতে বলতে মহিমবাবুর হাতের উপর লুটিয়ে পড়ে বাড়ি বিক্রির ডিডের খসড়াটাকে ধরে টানাটানি করতে থাকে শুক্তি। ওরম করতে নেই শুক্তি, তুমি সংসারের নিয়মকানুন বোঝো না। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, বুঝবও না, কিন্তু আপনি এটাকে এখন আমার কাছে রেখে দিন। কিন্তু গভর্নমেন্ট তো আমার সম্পত্তি বাঁচাতে পারবে না। দেখুন না কি হয়, আরও কটা দিন ধৈর্য ধরতে দোষ কি? আর ধৈর্য? মুখ ফিরিয়ে নিলেন মহিমবাবু। শুক্তির হাতে খসড়াটাকে ফেলে দিলেন। কিরণলেখার চোখে তবু একটা প্রশ্নের ছায়া লেগে থাকে। আজই যদি চলে যেতে হয় তবে? মণিমালা চেঁচিয়ে ওঠেন, না, কখনো না, কারো যাওয়া হবে না। এত যাবো যাবো করবার মতো কিছু হয়নি। আজ এই পর্যন্তই। পরের অংশ শুনবো আবার পরবর্তী পর্বে। বিদায়।